হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস হুইসপার। আমি আছি সারা আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কিছুক্ষণ আগে রিং রিং। হ্যালো আম্মু, ফোন করেছিলি? হ্যাঁ আম্মু। কি হলো গো এদিকে? ঈশান মেহুকে নিয়ে ওই বাড়িতে গিয়ে রেখে এলো কেন? তুই জানিস না? না আম্মু, আমার খুব টেনশন হচ্ছে। হঠাৎ কি হলো বলো তো? বলছি শোন। অতীত। তালুকদার বাড়ির ডাইনিং রুমে থমথমে পরিবেশ। কারোর মুখে কোনো কথা নেই, নীরবতা বিরাজমান। তাহলে বড় ভাইজান অবশেষে সবকিছু শেষ করেই ছাড়লো আপনার ছেলে। এবার তাহলে চলেন, বাটি হাতে রাস্তায় বসি। নীরবতা ভেঙে মুখ খুলল এনামুল সাহেব। আহ এনামুল, এই সময়েও তোমাদের ভাইদের মধ্যে ঝগড়া না করলেই না। ঝগড়া না করে উপায় বের করো সমস্যা থেকে বের হওয়ার। দাদাজান বলে, আর সমস্যা থেকে বেরোনোর উপায়? সে উপায় জীবনেও পাবেন না আব্বাজান। এবার আমাদের পথেই বসতে হবে। এনামুল সাহেব বললেন। মেজো চাচা দাঁড়ান, আমি একবার ইয়ানার ড্যাডের সাথে কথা বলে দেখছি কি করা যায়। এই কুত্তার বাচ্চা, ইশতিয়াক তোকে কি সাহায্য করবে রে? ওই তো এসবের মূলে আছে, জিজ্ঞেস কর তোর বউকে। আপনি এরকম ভাবে বলতে পারেন না আমার সাথে কথা। ওরে ছাগল, এত বছরে আমাদের ২ নম্বরি ব্যবসা ধরা পড়লো না, আর তুই যেই ব্যবসার কাগজপত্র ওই ইশতিয়াককে দিয়ে এলি, অমনি আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেল। এখনো তোর কিছু বুঝতে বাকি আছে? ওদের কথার মাঝে ঈশান মেহুকে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে এসে মেঝেতে ছুঁড়ে ফেলে। বাড়ির সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো কেউ বুঝতে পারছে না। সুমাইয়া বেগম এসে মেয়েকে ধরে তোলেন। কি হয়েছে বাবা? তুমি হঠাৎ এই সময় মেহেককে নিয়ে এখানে এলে কেন? আরে সবাইকে মিষ্টি খাওয়াবেন না আঙ্কেল? হ্যাঁ, তাই তো। সুমাইয়া যাও, মিষ্টি মুখ করাও জামাইয়ের। কিন্তু জামাই, হঠাৎ মিষ্টি মুখ কেন? আপনার মেয়ে মা হতে চলেছে, তার আনন্দে। কি? এ তো খুবই ভালো খবর। হ্যাঁ অবশ্যই ভালো খবর তো বটেই। আপনাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির ছেলের সন্তানের মা হতে চলেছে, এর থেকে বড় সুখবর আপনাদের জন্য আর কি বা হতে পারে। ঈশানের কথায় তালুকদার বাড়ির সবাই অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেছে। মানে, কি বলতে চাইছো তুমি ঈশান? দাদাজান হুংকার ছাড়েন। আপনার মেজো ছেলের মেয়ে মেহেক আপনার বড় ছেলের ছেলে আরফিনের বাচ্চার মা হতে চলেছে। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে বাবা। আমার মেয়ে অমন নয়, সুমাইয়া বেগম বলে। ঈশান সবাইকে মোবাইলে সেই ভিডিওটা দেখায়। এই ভিডিও মিথ্যে। ঠাস। ছি মেহেক ছি, এতটা নিচে তুই নামতে পারলি আমার মেয়ে হয়ে? এনামুল সাহেব মেয়ের গালে কষিয়ে চড় মারেন। মরতে পারিস না মুখ পুড়ি, আজ তোর জন্য আমাদের মাথা কাটা গেল। এত কিসের চাহিদা তোর বর থাকতে পরপুরুষের কাছে যাস? সুমাইয়া বেগম মেয়েকে এলো পাথাড়ি মারতে থাকেন। আম্মু আমার লাগছে আম্মু, আমি কিচ্ছু করিনি আম্মু, আমি কিছুই ভুল করিনি, আমার মেরো না আম্মু, আমার লাগছে। মারতে মারতে হঠাৎ হাতে বাধা পেয়ে পাশে তাকান সুমাইয়া বেগম। দেখেন নাজিয়া বেগম তার হাত ধরে আটকেছেন। কি করছিস সুমু? মেয়েটাকে মেরে ফেলবি নাকি? ভুলে যাচ্ছিস ও প্রেগনেন্ট। নাজিয়া বেগম বলেন, তোমার ছেলের জন্যই তো আমার মেয়ের এই অবস্থা ভাবি। সবাইকে মিষ্টি মুখ করাও, তুমি দাদি হতে চলেছ। ঠাস। ভাবি? আর কত নিচে নামবি রে তুই সুমু? ছি, লজ্জা লাগে না নিজের মেয়েকে এতটা অবিশ্বাস করতে? তাই বলে তুমি আমাকে মারবে? বেশ করেছি, আবার মারবো। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোর মেয়ের প্রতি তোর কোনো বিশ্বাসই নেই। মেহেক আমাদের ওই রকম মেয়েই না যে কোনো রকম আকাম কুকাম করে বেড়াবে। তাহলে কি ভিডিওটা মিথ্যা চাচি? ঈশান চিৎকার করে ওঠে। ঈশানের কথায় নাজিয়া বেগম এগিয়ে গিয়ে ঈশানের সামনে দাঁড়ায়। তুমি আমাদের বাড়ির জামাই হলেও কিছু কড়া কথা তোমাকে বলছি বাবা, কিছু মনে করো না। প্রথম দিন দেখতে এসে যখন তুমি মেহেককে বিয়ে করতে চেয়েছিলে, তখনই আমার মনে সন্দেহ জেগেছিল, কিন্তু আমার কথা সুমুরা শোনেনি। তোমার সাথে যেদিন বিয়ে হয় সেদিন থেকে আমার মেয়েটা হাসতে ভুলে গেছে। তোমার যে সংসার করার মন মানসিকতা নেই সে আমি আগেই বুঝেছিলাম।
আমাদের মেয়েকে তুমি সুখে রাখোনি। আপনাদের মেয়ে কি সুখে থাকার যোগ্য, চাচি? অন্যের ক্ষতি করে কি কেউ সুখে থাকতে পারে? কার ক্ষতি করেছে ও? আমার বড় আপুর। নিজের স্বার্থের জন্য আমার বড় আপু নিজের স্বার্থের জন্য আমার বড় আপুর জীবনটা নষ্ট করতে পিছুপা হয়নি আপনার ছেলে ও মেহেক। বড় আপু? আর ভাই কে তোমার বড় আপু? আর আমাকে বা এসবের মাঝে কেন টানছো? আরফিন চিৎকার করে ওঠে। এত তাড়াতাড়ি আমার বড় আপুকে ভুলে গেলে আরফিন? ঘুরে ফিরে ফুর্তি মেরে তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিলে, আর এত তাড়াতাড়ি ভুলেও গেলে? ইয়ানা বলে ওঠে। ইয়ানার মুখে এই ধরনের কথা শুনে বাড়ির শুদ্ধ মানুষ হতবাক। এসব কি বলছো তুমি ইয়ানা? ফুর্তি? প্রেগনেন্ট? কে? আরফিন বলে, মনে পড়ে আপনার কলেজ লাইফের প্রেম ঈশাকে? আপনার সিনিয়র ছিল। সে আর কেউ না, আমার বড় আপু। অবশ্য তাছাড়াও আরেকটা পরিচয় আছে। সে হচ্ছে আপনার ফুফুর মেয়ে, মানে বিগ ব্রোর আপন বোন। তারপর একে একে সব ঘটনা নাজিয়া বেগম মেয়েকে খুলে বলেন। সব শুনে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মুগ্ধ। ওই ছেলেকে আমি পেটে ধরেছি ভাবতেও আমার ঘেন্না লাগছে। ওর পাপের ফল তো পাবেই আম্মু। কিন্তু আমার খারাপ লাগছে মেহুর জন্য। ও তো তখন ছোট ছিল। ওই বয়সে করা একটা ভুলের জন্য ওকে এত বড় শাস্তি পেতে হবে? ও তো বলেছিল প্রেম করতে, ইউজ করে ছেড়ে দিতে তো বলেনি। বলছি রে মা, একবার ইভান বাবার সাথে কথা বলবি, যাতে ওদের ক্ষমা। মেহুর জন্য আমি কথা বলবো আম্মু, কিন্তু ওই জানোয়ারটার জন্য আমায় বলতে বলো না। তবে শুধু এটুকুই বলবো, ইভান কিন্তু এত সহজে ওকে ছেড়ে দেবে না। রাখছি। বর্তমান। আজ চৌধুরী ম্যানশনে বিশাল আনন্দ উৎসব। বাড়ির বড় মেয়ে এত বছর পর নিজের বাড়িতে পা রেখেছে। এর থেকে বড় খুশির খবর আর কি বা হতে পারে? দরজা দিয়ে সাদা জামা পরিহিতা মেয়েটি দেখে পুরনো স্মৃতিগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। নিজের অজান্তেই চোখের কোণায় জল জমে ওঠে তার। এত সুন্দর দেখতে মেয়েটির কি অবস্থা হয়েছে আগুনে পুড়ে! এই সব কিছুর পিছনেই যে তার আপন বড় ভাই দায়ী, ভাবতেই মরে যেতে ইচ্ছা হলো মুগ্ধর। কি করে সামনে গিয়ে দাঁড়াবে সেই শাহপুর? ইভান কি তাহলে এই জন্যই তার সাথে অত খারাপ কাজগুলো করেছিল? তাহলে ইভান কি তাকে সত্যি ভালোবাসে না? কি ভাবছো মুগ্ধ? ইভানের ডাকে ধ্যান ফেরে মধ্যে। চোখের জল আড়ালে মুছে সামনে তাকায় সে। ঈশা, এই তাহলে তোমার বড় বোন? হ্যাঁ। আচ্ছা, ওকে আমার এত চেনা চেনা লাগছে কেন? ঈশান বলে, কারণ ও হলো আরফিন তালুকদারের আপন বোন। বসরা বেগম বলেন। মুগ্ধ? সেই ছোট্ট মুগ্ধ? কেমন আছিস তুই? আর নির্মল কেমন আছে রে? মুগ্ধ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি উত্তর দেবে সে? তখন রাগের বশে ঈশাকে দোষী বললেও এখন ঈশার এই অবস্থা দেখে সে খুব ভালোই বুঝতে পেরেছে যে ঈশার কোনো দোষই ছিল না নির্মল ভাইয়ের মৃত্যুর ব্যাপারে। কি করে বলবে সে এখন ঈশা আপুকে যে নির্মল ভাইয়া আর বেঁচে নেই, তার জন্য সে নিজেকে শেষ করে দিয়েছে? কি করে সহ্য করবে ঈশা আপু এত বড় সত্যিটা? মাম্মা, মাম্মা! হঠাৎ ইসহাক ছুটে এসে ঈশাকে জড়িয়ে ধরে। ঈশাও পরম আবেশে বুকে জড়িয়ে ধরে তাকে। এই ঘটনা যেন মাথায় বাজ ফেলে মুগ্ধের। মাম্মা মানে? তাহলে কি ইসহাক আরফিন ভাইয়ার সন্তান? তুই কি সত্যি প্রেগনেন্ট মেহু? অনাকাঙ্ক্ষিত কথায় পিছন ফিরে তাকায় মেহু। জানলার পাল্লায় মাথা রেখে নীরবে সে অশ্রুপাত করছিল। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির বিরক্তিকর প্রশ্নে যেন তার সেই কার্যে ব্যাঘাত ঘটে। চোখ মুখ কুঁচকে বলে ওঠে, তুমি এখানে কি করছো আরফিন ভাইয়া? আর এইটাই বা কি ধরনের প্রশ্ন? যাহ, মানে তুই কি? আমি সত্যি প্রেগনেন্ট, আর আমার পেটে ঈশানের বাচ্চা ধীরে ধীরে বেড়ে উঠছে। আমি সরি। আজ আমার জন্যই তোর। একেবারে ফালতু নাটক করবে না আরফিন ভাইয়া। এতই যদি গিল্টি ফিল করতে, তাহলে তখন নিচে সবার সামনে একবার হলেও বলতে যে আমি মেহুর কথা শুনে
ঈশাকে ফাঁসাইনি। আমার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমি তাকে ঠকিয়েছি। কেন বললে না? বলো, কেন বললে না তুমি? কেন আমার সংসারটা ভেঙে যাচ্ছে তোমার জন্য, বলতে পারো? কেন তুমি সবার সামনে বললে না যে মেহু পরে আবার আমাকে মানা করেছিল প্রেমের নাটক করতে? বলো, কেন বললে না? শান্ত হ মেহু, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। তুমি কিচ্ছু বুঝতে পারছো না, কিচ্ছু না। আব্বু বলেছে কাল সকালের মধ্যে এ বাড়ি ছেড়ে চলে যেতে। আমি কোথায় যাব বলতে পারো? মেহু মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। নিজের মেহুপরীর এই অবস্থা দেখে আরফিনের বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে। আজ এই দুই বোনের একই অবস্থার জন্য সেই দায়ী। না, একবার তাকে ইভানের সাথে কথা বলতেই হবে, যাতে করে সে ঈশানকে বোঝায় মেহুর কোনো দোষ নেই। নির্মল কেমন আছে রে? উত্তরের অপেক্ষায় চেয়েছে ঈশা। অনেকক্ষণ ধরে কোনো উত্তর না পেয়ে সে আবার শোধায়, কিরে মুগ্ধ, কখন থেকে জিজ্ঞেস করছি তোর নির্মল ভাইয়া কেমন আছে? "ন- নেই আর ভাইয়া।" মুগ্ধের কথায় যেন মাথার উপর দিয়ে চলে যায় ঈশার। বসা থেকে উঠে দাঁড়ায় সে। এগিয়ে এসে মুগ্ধের কাঁধ ধরে জিজ্ঞেস করে, এই মুগ্ধ, কি বলছিস তুই? নেই মানে? নেই মানে নেই। আর বেঁচে নেই নির্মল ভাইয়া। তোমাকে প্রপোজ করার 2 দিন পরই সে আত্মহত্যা করেছে। নিজেকে আর ধরে রাখতে পারে না ঈশা। ধপাস করে সেখানেই মেঝেতে বসে পড়ে। কি ভুল করেছিল নির্মল ভাইয়া, বলতে পারো ঈশা আপু? শুধু তোমায় ভালোবাসার শাস্তি সে জীবন দিয়ে কেন পেল? কি এমন দেখলে আরফিন তালুকদারের মধ্যে যে আমার নির্মল ভাইয়ের মাঝে তুমি খুঁজে পেলে না? মৌথ, তুই সত্যি বলছিস? আমার একটা ভুলের জন্য এতগুলো মানুষকে সাফার করতে হচ্ছে? তোমার ভুলের জন্য নয় আপু, তোমার ভাইদের জেদ ও নির্বুদ্ধিতার জন্য। সত্যিই তো, আরফিন তালুকদারের ভুলের জন্য তোর আর মেহুর জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো দরকার ছিল না। ওর পাপের ফল তোরা কেন পেলি? আমি ইভান আর ঈশানের সাথে কথা বলবো। ঈশা রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে মুগ্ধ। তোমাদের ভাই বোনের জন্য আমি আর আমার বোন অনেক শাস্তি পেয়েছি আর না, তোমার ভাইদের আমরা অনেকবার সুযোগ দিয়েছি, বারবার বিশ্বাস করে ঠকতে হয়েছে আমাদের। এবার তোমার ভাইদেরও কষ্ট পেতে হবে। মাফ করবেন ইভান, আমাকে আপনারাই বাধ্য করলেন এত বড় একটা পদক্ষেপ নিতে। শুধু একটা আফসোস থাকবে যে আপনাকে সামনাসামনি আপনার বাবা হওয়ার খবরটা দিতে পারলাম না। ভালো থাকবেন। মনে মনে কথাগুলো বলে মুগ্ধ। রাত 2টো। ছাদের এক কোণে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে ঈশান। তার মনটা আজ বড়ই অশান্ত। তালুকদার বাড়ি থেকে আসার পর নিজের রুমের ভিতর পা দিতে পারছে না সে। সেখানে গেলেই চারিদিকে খালি মেহেককে দেখতে পাচ্ছে সে। মেহেকের স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। ঈশান, কাঁধে হাত পড়তে পিছন ফিরে ঈশান। ভাইয়া বলে জড়িয়ে ধরে ইভানকে। মুখ বুজে হু হু করে কেঁদে ওঠে সে। ঈশানের ব্যবহারে চমকে ওঠে ইভান। ঈশান, শান্ত হ। কি হয়েছে? এমন কেন করছিস তুই? আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া, খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি আর পারছি না। কেন এমনই হতে হলো? মেহেক কেন আমার জীবনে এলো ভাইয়া? আমি যে ওকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমি পারছি না ওকে ছেড়ে থাকতে। আমি এত দুর্বল তো তুই নয় ঈশান, কেন এত ভেঙে পড়ছিস? ওরা ওদের পাপের ফল পাচ্ছে, এটা তো হওয়ারই কথা ছিল। আমাদের প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে। এবার শুধু আরফিনের শেষ হওয়ার পালা। কিন্তু মেহেকের কি হবে ভাইয়া? আমার বাচ্চাটার কি হবে? এতই যখন বউ বাচ্চার চিন্তা, তখন গিয়ে নিয়ে আয় বাড়িতে। ঈশার কথায় দুজনেই পিছনে ঘুরে তাকায়। আপু তুমি? ঈশান বলে। ঈশা, তুই এখনো ঘুমাসনি? এখনো তোর সুস্থ হতে সময় লাগবে। তোর রেস্টের দরকার। আমার কথার মাঝে কথা বলবি না ইভান। আর ঈশান, আমার ভাই হয়ে তুই কি করে মেহেকের সাথে এমন ছলচাতুরি করতে পারলি? ওর কি দোষ তুই জানিস না? ঈশাই মেহেককে আরফিনকে বলেছিল যাতে তোর সাথে ও
প্রেমের নাটক করে, সেটা তো নির্মলকে পাওয়ার জন্য বলেছিল। তখন সবে মেহেক 13 কি 14 বছরে পা দিয়েছে। ওরও তো জ্ঞান ছিল না তখন। সেটা তুই ভাবছিস এসব? প্রেম করার চেষ্টা করতে পারে আর এটা বুঝবে না? না, বোঝেনি। কারণ আরফিনকে প্রথমে বলার পর মেহু পরে আমাকে এসে বলেছিল যে সে ওরকম বলে ফেলেছে আবেগে, যেন আমি সাবধানে থাকি। আমি আরফিনের মিষ্টি কথায় গলে গিয়েছিলাম। আমি ওকে চিনতে পারিনি। এতে করে মুগ্ধ আর মেহু কারোরই কোনো দোষ নেই। কেন আরফিন আর আমার জন্য তোরা নিজেদের সংসার নষ্ট করছিস দুজনে? আমার কথাটা রাখ ভাই। কালকে গিয়ে মেহুকে বাড়ি নিয়ে আয়। এই কয়েকদিনে মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। এতে করে যদি তোর বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু আফসোস করেও কিছু করার থাকবে না। আর ইভান, তুইও অনেক কষ্ট দিয়েছিস মুগ্ধকে। পারলে নিজেদের মধ্যে সব ঠিক করে নে। এই প্রতিশোধের খেলা এবার বন্ধ কর। ঈশা হনহন করে বেরিয়ে যায় ছাদ থেকে। ঈশার কথায় হয়তো টনক নড়ে দুই ভাইয়া। নিজের ঘরের দিকে পা বাড়ায় দুজনে। মুগ্ধ কোথা? মুগ্ধকে রুমে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় ইভান। এত রাতে মুগ্ধ আবার কোথায় যাবে? বাথরুমে গিয়ে দেখে সেখানেও নেই। মনের ভেতরটা যেন কেঁপে ওঠে ইভানের। কোথায় গেল মুগ্ধ? চিৎকার করে সারা বাড়ি জড়ো করে সে। সবাইকে গোটা বাড়ির প্রতিটা কোণায় খুঁজে দেখতে বলে। প্রায় 1 ঘন্টা ধরে গোটা চৌধুরী ম্যানশন খুঁজেও কোথাও পাওয়া যায় না মুগ্ধকে। মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে ইভান। 2 হাতে খামচে ধরে নিজের চুলের মুঠি। মুগ্ধ বলে চিৎকার করে গর্জন ছাড়ে সে। তার হুংকারে চৌধুরী ম্যানশনের প্রতিটা ইট বালিও যেন কেঁপে ওঠে। একসাথে সামনে রাখা সুসজ্জিত টি টেবিলটা ভেঙে চুরমার হয়ে যায়। হঠাৎ বাড়ির ফোনটা বেজে ওঠে। ইশতিয়াক সাহেব ফোনটা রিসিভ করে হ্যালো বলেন। হ্যালো, ইশতিয়াক চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। কে? আমি মেহেকের মা বলছি। বলছি ভাইজান, মেহেক কি ওখানে গিয়েছে? শুনছিলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো আজকের এপিসোড? ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলির জন্য আমাদের চ্যানেল সারাস হুইসপারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। হ্যাপি লিসনিং।